তো আমিনুর ভাই, আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণ পরেই নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে। আপনাকে সাথে দর্শকদের বিগত একটা বছর সামহাও নানা আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে পার হলেও সাকসেসফুলি আমরা যে শেষ করতে পারলাম, এর জন্য অভিনন্দন। পাশাপাশি নতুন বছরের জন্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। হ্যাপি নিউ ইয়ার 2025। হ্যাপি নিউ ইয়ার ওকে। ভাই। আপনার মতো করে আমিও বলি, হুম হুম। সেটি যে সময়ের যে বহমানতা সেটা তো থাকবেই, এবং রাইট। আমরাও 31st-এর একেবারে শেষ প্রান্তে, একটি বছরের শেষ প্রান্তে পৌঁছেছি, এবং দর্শক, আমাদের যারা ভিউয়ার্স তাদের সবাইকে, এবং একই সাথে যারা ভিউয়ার্স নয় তাদেরকেও আমরা হুম হুম। অভিনন্দন জানাই। নতুন জি। বছরের অভিনন্দন 2025। হুম। এটা খুব একটা বড় ব্যাপার, এটা কিন্তু এই শতাব্দীর কোয়ার্টার, অর্থাৎ রাইট আমরা রাইট। আমরা কিন্তু 2025-এ আসলাম। আমি কিছুক্ষণ আগে ভাবছিলাম যে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন একটা নতুন টার্ম শিখলাম, যে আর কিছুদিন পরে বা কয়েক বছর পরে আমরা পাবো 2000 সাল। তো 2000-কে বলা হচ্ছিল মিলেনিয়াম, এবং সেই সময় এই টার্মটা এত প্রচলন হলো যে অধিকাংশ বইয়ের মিলেনিয়াম এডিশনও বের হয়েছিল। তো আসলে মিলেনিয়ামই তো, নতুন মিলেনিয়াম না এটা তো। জি, তো সেই 2000 সাল তো গেলই, সাথে আরো 1/4 নতুন শতাব্দীরও চলে গেল। তো সেই দিক দিয়ে আসলে আমরা অনেক ভাগ্যবান যে সুস্থ স্বাভাবিক ভাবে এতদূর আসতে পারলাম, তাই না? হ্যাঁ, শিওর। জি। নানান তো ঘাত প্রতিঘাত। জি, এখন বলেন, আপনি সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলবেন যে কেমন কাটলো 2024 সাল, সবার আঙ্গিকে বলবেন। একেবারে একটা সাবজেক্টের দৃষ্টিভঙ্গি তো তার হয় না, সব জি। মিলিয়েই আমাদের জীবনযাপন, আমাদের চলন বলন। হ্যাঁ, তবে 2024 সাল মিষ্টি টক এরকম করে যদি বলেন, তাহলে প্রাপ্তি অপ্রাপ্তি, বিশ্বময় যেসব ঘটনা ঘটেছে সেখানে সাংঘর্ষিক অনেক বিষয় অনেক জায়গায় ঘটেছে। বাংলাদেশের জন্য খুব বড় রকমের বিষয় যেটি, সেটি হলো যে অনেক অনেক দীর্ঘদিন পর বাংলাদেশে আবার মানুষজন এক ধরনের একটি পরিবর্তন দেখেছে, যেটিকে আমরা বলছি যে মানে উদীয়মান তরুণ সমাজের আকাঙ্ক্ষার প্রতিফলন অনেকটাই। রাইট। 52-র পরে অন্তত। হুম তো এর ফলে এটা একটা খুব বড় রকমের বিষয় তো বটেই আমাদের নিজেদের জাতীয় জীবনে। তো হুম। সব মিলে আমরা মনে করি যে, এই যে বলা হয় না যে যেদিন যায় আর যেদিন আসে, এই দুয়ের মধ্যে তো ব্যবধান থাকবেই। রাইট। এখন সেই ব্যবধানটাকে ইতিবাচক দিকে নেওয়ার দায় দায়িত্ব কিন্তু আমাদের সবার আর কি, আমার আপনার, সমাজের রাইট। তরুণদের, বয়স্কদের, নানান ধরনের ওকে। পেশাজীবীদের, হুম হুম। খুব বড় ধরনের দায় দায়িত্ব রাজনীতিবিদদের, সব মিলিয়েই তো একটা নতুন 25 তৈরি হবে এই প্রত্যাশা। জি। আপনি একজন সমাজবিজ্ঞানী হিসেবে এই যে জেনারেশন জেড বা জেন জি, এদের যে তারুণ্যের শক্তি, এইটাকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে কি? আমরা কি পারছি সিনিয়ররা? আসলে প্রশ্নটি বেশ একটু জটিল, কারণ অত সাধারণীকরণ ভাবে এই ধরনের একটি প্রশ্নের ঠিক উত্তর হয় না, আলোচনা হতে পারে আর কি, আপনি যেটা জি। বললেন সেই বিষয়টি নিয়ে। একটা হলো যেভাবে আপনি উত্থাপন করলেন যে ওদেরকে আমরা কাজে লাগাতে পারছি কিনা, সেটা একটা ব্যাপার। আর একটা হলো ওরা স্বয়ম্ভু যে কথাটি, অর্থাৎ হুম ওরা হুম। নিজেরাই নিজেদেরকে তৈরি করেছে এবং নিজেরাই আত্মপ্রকাশ করেছে, কেউ ওদেরকে ব্যবহার করেনি।
আমাদের দেশে সাম্প্রতিক অতীতে মনে হয়েছে সেটি বেশি ঘটেছে, এবং সেইখানে নিউ টেকনোলজি, এই যে আমরা ডিজিটাল টেকনোলজি বলি বা মোবাইল টেকনোলজি বলি, এর মধ্যে যে নেটওয়ার্কিং পাওয়ার, সেই পাওয়ারের একটা বড় বিস্ফোরণ ঘটেছে, তথ্যের আদান প্রদান এবং ব্যক্তির সাথে ব্যক্তির যোগাযোগ সব মিলিয়ে। তো সেই দিক থেকে আমি বলবো ওদেরকে অন্য কেউ ব্যবহার করেছে, আমার চোখে সেটি যত না ঘটেছে, দীর্ঘদিন তারা তাদের মধ্যে একটা সাংগঠনিক, অথবা একটা সাংগঠনিক শব্দটা কিছুটা রাজনৈতিক, অথবা তারা পরস্পরের সাথে লেনদেন, তাদের পাওয়া এবং না পাওয়া, তাদের ক্ষোভ, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়া, এবং সব থেকে বড় কথা হলো যে তাদের কথা বলতে না পারার যে মানে বাতাবরণ তৈরি হয়েছিল, সেসবের বিরুদ্ধে তারা এক ধরনের, যেটাকে আপনি মুভমেন্ট বলছেন, আমি মনে করি সেখানে এক ধরনের তারা একটা বিদ্রোহ করেছে। মানে বিদ্রোহ শব্দটা হয়তো দেখা যাবে যে এটা একটা রাজনৈতিক বিষয়, যে ব্রিটিশরা ছিল, আমরা বিদ্রোহ করে স্বাধীন হয়েছি, কিংবা তারও আগে যারা ছিল তাদের আমরা বিতাড়ন করবার জন্য আমরা বিদ্রোহ করেছি। এই বিদ্রোহটা ঠিক ওরকম না, ওই জন্যই বলা হয়েছে যে এটা একটা সামাজিক আন্দোলন হয়েছে, একটা মুভমেন্ট হয়েছে, পলিটিক্যাল মুভমেন্ট বলার সুযোগ কিন্তু এখনো কম, এইটাই। ফলে সেই মুভমেন্টের ফলে আমার কাছে খুব ভালো লেগেছে যে ইয়াং জেনারেশন এইটাকে ভাবতে পেরেছে, এবং তারা মানে নিজেকে অতিক্রম করে রাষ্ট্রকে নিয়ে, সমাজকে নিয়ে এবং অন্য মানুষজনকে নিয়ে ভেবেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ভাবছি যে টেকনোলজির এই যুগে এসে, যেমন ধরুন আমাদের জেনারেশন, আমরা টেকনোলজির বাইরের জেনারেশন, কিন্তু আবার আমরা এই বয়স এসে, আপনি যে মিলেনিয়াম বললেন, গ্লোবালাইজেশনের 90 থেকে পরবর্তীকালে একটু একটু করে যে পরিবর্তন, ফলে আমরা আবার টেকনোলজির মধ্যে এসেও পড়লাম আমরা, ফলে এই দুইয়ের সম্মিলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেইখানে টেকনোলজিকে এইভাবে ব্যবহার করে নিজেদের যে আত্মপ্রকাশ, এবং এই যে আমি কেন, অনেকেই কিন্তু ভাবতো যে এইসব জেনারেশন খুব সেলফ সেন্টার্ড, সেই কথাটাকে তারা একদম হাওয়ায় উড়িয়ে দিয়েছে। শুধু উড়িয়ে দিয়েছে তা না, তারা এটা প্রমাণ করেছে এটা মিথ্যা, এবং তারা অনেকটাই ওই রকম একটা দর্শনের মধ্যে চলে গেছে, একটা দর্শনের মধ্যে, যেটাকে আমরা বলি, এর আগেও আপনি আলোচনা করেছি, যে লিভ ফর আদার্স, নইলে এত ইয়থ জীবন দিত না, তাই না? জীবন তো একটাই, সে তো এনজয় করতে পারতো, ঘর থেকে না বেরোলেই হতো। ফলে এই যে একটা সামাজিক রূপান্তর সমাজের, এটা যদি আপনি বিপ্লব নাও বলেন, একটা রূপান্তর অলরেডি ঘটে গেছে, সেটি হয়তো দৃশ্যমান হতে আরো সময় লাগবে। ফলে একটা ইয়াং জেনারেশনের একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে, সেটা আপনি নলেজ বেসড বলেন, সেটা আপনি সাংগঠনিক বেসড বলুন, এবং আজকেও দেখবেন যে ঢাকাতে শহীদ মিনারে যে একটা বিশাল জনগোষ্ঠী একত্রিত হয়েছে, সেটা কিন্তু ইয়তরাই সেখানে মূল বিষয়, তাদেরই আহ্বান। কিন্তু তারা কিন্তু আজকে খুব বড় মাপের একটা, বড় ধরনের একটা জমায়েত করেছে, মার্চ ফর ইউনিটি এই নামে। সেটা কিন্তু ওই যে মার্চ ফর ইউনিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন এটা কি শুধু আমাদের দেশের প্রেক্ষাপটেই এমন, নাকি বিশ্বব্যাপী তরুণদের একটা নড়ে চড়ে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে? আপনার কি মনে হয়? আমরা কিন্তু মাঝে একটা তথ্য দিয়েছিলাম, আজকে হয়তো আমার পার্সেন্টেজটা মনে নাই, ওটা 30-40-এর মাঝামাঝি। খোদ আমেরিকান জনসংখ্যার মধ্যেও তরুণরা কিন্তু অনেক রাজনৈতিক সচেতন, এবং তারা কিন্তু অনেক কথাবার্তা বলছে, এবং তারা তাদের প্রেজেন্ট যে ধরনের ডেমোক্রেসি এবং যে ধরনের রুলিং সিস্টেম, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এবং সেখানে প্রায় 30%-এর উপর তারা বলেছে যে মানে তারা কমিউনিজমকে অনেক ভালো বলেছে দেন দা ক্যাপিটালিজম, যেটা অন্তত ইনসাইড আমেরিকাতে প্র্যাকটিস হচ্ছে। আর কোনটা ভালো মন্দ সেটা যদি বাদ দেই, তাহলে কিন্তু তরুণরা রাষ্ট্র পরিচালনা নিয়ে ভাবছে সেখানেও, এবং তারা এটি ভাবছে যে কোনটা ভালো কোনটা মন্দ, অর্থাৎ ব্যক্তির হাতে সম্পদের পুঞ্জি ভবন সেটা ভালো, না রাষ্ট্রের কাছে সম্পদ নিরাপদ বেশি। মানে তারা কিন্তু ওইগুলো ভাবছে ওরকম একটি পুঁজিবাদী সমাজের মধ্যে থেকে। এটা আপনি বাড়ির পাশে বৃহৎ দেশ, আপনি যদি ইন্ডিয়ার দিকেও তাকান, তারপরেও দেখবেন যে মাঝে মাঝে সেখানে কিন্তু জেনারেশন জেড যেটাকে বললেন, উনারা নানান ভাষায় কথা বলেন, এবং সেখানেও কিন্তু নানা বিষয়ে প্রতিবাদ হয়। প্রতিবাদ সবসময় কিন্তু ইয়ুথদের কাছ থেকে এসছে, সবসময় স্টুডেন্টদের কাছ থেকে বেশি এসছে। তো
ঠিক আছে, কিন্তু আমরা যারা একটু সিনিয়র হয়ে গেছি তারা কিন্তু বিশ্বের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি দেখে অনেকটাই হতাশ হয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে আপনি কি শুধু হতাশাই দেখতে পান নাকি সাথে কিছু আশার আলোও দেখতে পাচ্ছেন সামগ্রিক বিশ্ব নবীন পরিস্থিতিতে? সামগ্রিকভাবে কিন্তু মুশকিলটা হয়েছে কি, আমরা যখন গ্লোবালাইজড পৃথিবী নিয়ে কথা বলি, আসলে একটা ইউনিফর্ম স্টেটমেন্ট হয়তো দেওয়া হয় কখনো, সেটা জাতিসংঘ দিতে পারে, কোনো বিখ্যাত ব্যক্তি যারা তারা দিতে পারেন। আসলে ইউনিফর্ম স্টেটমেন্ট চলে না, আমি আপনাকে বলি। ওকে। এটা ইউনিফর্ম স্টেটমেন্টে হয় না, কারণ আমাদের কালচার এক এক গোলার্ধে তাকিয়ে দেখুন, তাদের ভাষা আলাদা, তাদের জীবন জীবিকা সব নিয়ম কানুন আলাদা। তা যেহেতু প্রতিবেশ এবং পরিবেশ আলাদা, সেই সব মানুষের ভাবনা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ভবিষ্যতে কিভাবে হবে, যেটাকে আমরা স্ট্র্যাটেজি বলি, সবকিছু কিন্তু আলাদা। তো তার ফলে এটা ঠিক ওই রকম ভাবে সরলীকরণ করা যায় না। তবে নতুন এবং যারা পুরাতন, আমরা যে প্রবীণ এবং নবীনের কথা বলি, এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্যটা সবসময় আছে। কারণ আমিও যখন ছোট থেকেছি, আমরা যখন সারাদিন ক্রিকেট মাঠে সময় কাটিয়েছি, এটা নিয়ে বড়রা খুব অ্যানয়েড হয়েছেন, খেয়াল করেন, যে কি কাজ নেই, সকালে যায় বিকালে আসে, তাই না? খুবই বিরক্ত হতেন, হয়তো তত বলতেন না। তো এইটা আজকের যুগে দেখা যাবে এখন ক্রিকেট খেলা নিয়ে আমার মতো যারা বয়সী মানুষ, আমরা কিন্তু আর বিরক্ত হই না, কারণ আমরা নিজেরাও ক্রিকেট জেনারেশন, ফলে আমরাও টিভিতে দেখি। ফলে একসময় প্রবীণরা নবীনদের অনেক ধারণাই এটাকে কিন্তু অ্যাবজর্ব করেন, এটাকে সাপোর্ট করেন। আর দৃষ্টিভঙ্গিগত পার্থক্যগুলো হ্যাঁ, ওইটা থাকবেই। আমি বলবো যে আমরা যারা পুরাতন মানুষ, সবাই খুব হতাশ বলে আমার মনে হয় না। কিছু বাস্তবতা আছে, মেনে নিতেই হবে, কারণ আমরা যে জগৎ সংসারে সব সমস্যার মূলে কিন্তু অন্যতম যে বিষয়টি, সেটি হলো আমি আমার মতো করে সব অন্যকে দেখতে চাই, আমার মতো করে অন্যকে পেতে চাই। তো এইটা তো হয় না, ফলে আমাকে তো মানতেই হবে যে এই পরিবর্তনকে, এবং নতুনদেরকে বুঝবার চেষ্টা করতে হবে। এবং নবীনদেরকে বুঝতে হলে আমার মনে হয়েছে আমাদের বয়সের এবং আমার থেকে যারা সিনিয়র কিংবা আপনার বয়সের, আমাদের ভেতরেই একটা পরিবর্তন আনা দরকার। কারণ ওদের উপরে সব দায়িত্ব দেবেন, ওরা আমাদের বুঝতে পারছে না, ওরা সবকিছু খারাপ করছে, এটা ঠিক না। আমাদের মধ্যেও একটা রূপান্তর আনা দরকার, পরিবর্তন আনা দরকার। সেটা নলেজের হতে পারে, আমাদের অ্যাটিটিউডের হতে পারে। এবং ওদের এই স্যাক্রিফাইস বলেন, ওদের নতুন ভাবনা, নতুন পৃথিবী গড়বার যে বাসনা, সেটাকে আমাদের ওইভাবে দেখতে হবে। আমরা সেই ৮০-র দশক, আমি যদি ৮০ পর্যন্ত ধরি, ৮০-র দশক, ৯০-এর দশক, বা এই যে ২০০০-এর পরে যে আমাদের এগুলো গেল, নতুন মিলেনিয়ামের, ওই ভাবনার মধ্যে আমরা যারা আটকে আছি, তাদের কাছে এদের অনেক কাজই মনে হবে সমর্থনযোগ্য নয়। ফলে আমাদের রূপান্তরটা দেখতে হবে, আমরা আমাদের মতো করে যেন ওদেরকে না দেখতে চাই, সেটা কিন্তু একটা বড় বিষয়। অলরাইট, না তা ঠিক আছে, কিন্তু আমরা পর্যবেক্ষক হিসেবে কিছু বিষয়ে তো আশাবাদী হতেই পারি, কিছু বিষয়ে হতাশারও জন্ম দেয়। তো নতুন বছরে আপনি বিশ্ব প্রেক্ষাপট বা আমাদের সাউথ এশিয়ান পার্সপেক্টিভ নিয়ে আপনি কাজ করেন, ইতিবাচক বা সম্ভাবনার কোন দিকগুলো দেখছেন? না, আমরা এই আলোচনা আসবার আগেই আপনি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটি যেহেতু আগামী মাসের ২০ তারিখে ট্রাম্প সাহেব শপথ নেবেন, সো বিশ্ব মোড়ল হিসেবে তাদের একটা বিগ ব্রাদার অ্যাটিটিউড থাকে পৃথিবীময়। অনেকে হয়তো ভাবছে যে খুব গ্র্যান্ড একটা বিষয় ঘটবে উনি আসলে। আমার হিসাব নিকাশে সেখানে খুব বিরাট একটা কিছু ঘটবে তা না। কারণ আমেরিকাতে বলাই হয় যে আমেরিকা শাসিত হয় তার গভর্নিং সিস্টেম দিয়ে। একটা প্রেসিডেন্ট আসলে সে সবকিছু উল্টে ফেলবে, সবকিছু পাল্টে ফেলবে, এটা ভাববার কোনো কারণ নেই। এবং এটা অতীতেও হয়নি, আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি। যিনি মারা গেলেন সাম্প্রতিককালে, আমার কিন্তু কৈশোরে ওনার ঘটনাটাই মনে আছে। সেটা হলো জিমি কার্টার যখন ক্ষমতায় ছিলেন, তখনই কিন্তু ইরানে বিপ্লব হয়, খেয়াল করেন। তখনই ইরানে বিপ্লবটা হয়েছিল কার্টারের সময়, এবং খোমেনি ক্ষমতায় এসেছিলেন। এবং উনি খুব সফলভাবে কিন্তু যে বন্দিগুলো ইরান তখন আটকে দিয়েছিল, যাদেরকে জিম্মি করে আমেরিকানদের, উনি কিন্তু তাদেরকে হাত বদল করতে পেরেছিলেন। কিন্তু
ওই ঘটনার যে নির্বাচনের যে একটা প্রভাব পড়ে তার মধ্যপ্রাচ্য নীতি বা দীর্ঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের একেবারে উন্মুক্ত পরাজয় বলা যায় ইরানের কাছে সে সময় আয়াতুল্লাহ খামেনির কাছে। উনি সঠিকভাবে সেটা করতে পারলেও উনি কিন্তু জিমি কার্টার সাহেব নির্বাচনে ফেল করেছিলেন। তো এখন ওদের যে এখন ট্রাম্প আসবেন তার ফলে পৃথিবীতে বিরাট একটা কিছু ঘটে যাবে সেটা ভাবার মতো খুব একটা সুযোগ নেই, কারণ ট্রাম্প সাহেবের আগের টার্মে যখন বাইডেনের আগে ছিলেন তখন আফগানিস্তান থেকে সৈন্য উইথড্র করা কিন্তু ওনার ছিল, মধ্যপ্রাচ্য থেকে সৈন্য সংখ্যা উনি কমিয়ে দিয়েছিলেন, সেগুলো ঘটে গেছে। এখন ইসরায়েলি নীতির উপরে কি প্রভাব পড়বে সেটা একটা বিষয় হতে পারে, ওইদিকে ওইটুকু থাকতে পারে। আপনি দেখবেন যে যখন মার্কেলা ছিলেন এতে জার্মানিতে, তো তখন জার্মান রাষ্ট্র হিসাবে কিন্তু গ্লোবালি বেশ নিজেকে সামনে এগিয়ে নিয়ে এসেছিল অ্যাঞ্জেলা থাকাকালে। উনি যাওয়ার পরে এখন যদি অনেককে জিজ্ঞাসা করেন যে ওদের চ্যান্সেলর কি, অনেকে বলতেই পারবে না। রাইট। তো ফলে একটা বড় নেতা যাওয়ার পরে যদি অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নেতা হন তখন গ্লোবালি তার একটা ইম্প্যাক্ট রাখা কঠিন। ব্রিক্স একটা বড় আশার সঞ্চার করেছে আমাদের পূর্ব এশিয়া বা আমাদের এশিয়ান এই এরিয়াতে, এবং জানেন যে ব্রিক্স এর মধ্যে সাম্প্রতিক অতীতে আমাদের মধ্যপ্রাচ্যের দুই একটা দেশও সম্পৃক্ত হয়েছে ব্রিক্সে। ফলে ব্রিক্স আঞ্চলিক জোট হিসেবে যতটা কিছু করবে বা করবে না তার থেকে ব্রিক্সের বড় দায়িত্ব হয়ে গেছে যে সে একটা ব্যাংকিং সেক্টরে একটি পরিবর্তন আনতে পারে এবং সেটা নতুন মুদ্রা চালু করতে পারে, যে মুদ্রাটি ইউরোর মতো দেখা যাবে ডলারের বিপরীতে নিজেকে দাঁড় করিয়েছে, এবং সেটা 2025 সালে সেই মুদ্রা আসবার প্রচুর সম্ভাবনা আছে। এবং সেই বিষয়ে ট্রাম্প সাহেবের মধ্যে একটা হুমকিও দিয়েছেন যে যারা ব্রিক্স প্রবর্তিত মুদ্রায় লেনদেন করবে সে তাদের উপরে অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করবে বা বাণিজ্য অবরোধ দেবে। ফলে এই রকম কিছু শঙ্কা থাকবে। আবার সাথে সাথে সবসময় দেখা গেছে যে বিশ্বে আপনি নিজেও খেয়াল করবেন, আমরা একদিন বলছিলাম যে 20 বছর পর পর আমরা দেখছি বাংলাদেশে আন্দোলন হয়েছে, 52, 72 এরকম বলেছি আমরা, 92, তারপরে আবার এই যে এখন যেটা ঘটলো, মানে এরকম একটা ব্যাপার বিশ্বেও কিন্তু আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর গ্রান্ড ওইভাবে আর চেঞ্জ হয় নাই, ওই রকম যুদ্ধ বিগ্রহ হয় নাই, কিন্তু আঞ্চলিক পরিসরে অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, নাপটা হয়েছিল সেভাবে দেখে সাপটা হয়েছে, ওদিকে আসিয়ান হয়েছে, এখন ব্রিক্স কেন্দ্রিক একটা কোনো কিছু হবে এরকম। চীন একটা বড় ফ্যাক্টর হয়ে আমাদের সামনে আছে এবং সেটা তো জানেনই, তার যেহেতু একটা বিশালতা আছে, বিশাল একটি জনগোষ্ঠী তার রয়েছে, এবং বিশ্বের যে লেবার ফোর্স সেই লেবার ফোর্সের খুব বড় একটা অংশ, সিংহভাগ কিন্তু চীনের দখলে। অর্থাৎ জনসংখ্যা আপনার জন্য যখন আমরা বলে থাকি যে জনসংখ্যাটা হলো আমার জন্য দায়ী, জনসংখ্যা আমার জন্য দায়ী, এটা আমার মানে এটা লায়াবিলিটি, এটা আমরা বলছি, তাই না? এটাকে আমরা কখনো একটা রিসোর্স হিসাবে রূপান্তর করবার মতো অবস্থায় নিয়ে যেতে পারিনি। চীন কিন্তু সেখানে তার জনসংখ্যাকে একটা রিসোর্সের মতো জায়গায় নিয়ে যেতে পেরেছে এবং সেটা তার একটা বড় শক্তি। তো ফলে সেইখান থেকেও কিছু শেখার ব্যাপার আছে এবং সেইটা অনেকে ওখান থেকে শিক্ষাও নিয়েছে যে না, মানে জনসংখ্যা হ্রাস করার মধ্য দিয়েই একটি জাতি সামনে এগিয়ে যেতে পারে, এটা ভাববার দরকার নেই। কারণ আমরা একেবারেই উত্তরের দেশগুলো দেখছি যে সেখানে জনঘাটতির কারণে তাদের নিজস্ব ম্যান পাওয়ারই নাই। সে নরওয়ে, ফিনল্যান্ড থেকে শুরু করে আপনি পুরো ইউরোপে যদি দেখেন যে ওদের তো ফার্টিলিটি কারোরই 2 এর উপরে নাই, সবই তো 2 এর নিচে, কেউ 0, কেউ মাইনাসে চলে গেছে। ফ্রান্স যেমন মাইনাসে গেছে, ইতালি গেছে। তো ফলে আর বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো অনেক আগে গেছে, খুবই বাজে অবস্থা। তো সব মিলিয়ে আমাদের ওই জন্য এক কথাই বৈশ্বিক বিষয় বিশ্লেষণ করা বেশ জটিল। তবে আমি বলবো যে অনেক দিন পর একেবারে ডিসেম্বর মাসে এসে খুব বড় একটি ঘটনা দক্ষিণ কোরিয়ায় ঘটলো, যেটা বিশ্ব ইতিহাসের জন্য একটা নজির হয়ে থাকবে। যে দক্ষিণ কোরিয়ার যিনি প্রেসিডেন্ট, উনি যে সামরিক শাসন জারি করেছিলেন, তিনি প্রচন্ড জনরোষ এবং পার্লামেন্টের বিক্ষোভের মুখে শুধু ওটাই উদ্রয় করেননি, ওনাকে ইমপিচড হতে হয়েছে, ওনাকে তো ইমপিচমেন্টের শিকার হয়েছে, অভিসংশোধনের মুখোমুখি হতে হয়েছে এবং ওনার বিরুদ্ধে এখন মামলা হয়ে গেছে সংবিধান লঙ্ঘনের। তো এইটা খুব বড় ব্যাপার যে সেনা শাসন জারি করার কয়েক ঘন্টা পরেই তার ক্ষমতাচ্যুত হতে হয়। এটা মানে এটা দিয়ে কিন্তু পিপুলস ফোর্স, যেটা পিপুলস উইল ফোর্স, আমরা যেটা জনগণের যে ইচ্ছা শক্তি, এবং সেই ইচ্ছা শক্তি কখনো কখনো যদি আপনার
বিভিন্ন রাজনৈতিক দলের যে বেড়াজাল সেটাকে ডিঙিয়ে সবাই যদি একত্রিত হতে পারে, এই যে যেমন আজকে এখানে বলছে যে মার্চ ফর ইউনিটি, যদি একটা ইউনিফিকেশনের ভেতরে যায় তাহলে কোরিয়ার মতো এরকম একটি ঘটনা ঘটতে পারে। এটি কিন্তু খুব মানে আমার স্মৃতিতেই নাই যে কোথাও সেনা শাসন আসার পরে এত দ্রুত শুধু ওটা উইথড্রই করতে হয় নাই, তাকেও পার্লামেন্ট থেকে চলে যেতে হয়েছে এবং এক ধরনের তিনি কিন্তু দেশ ত্যাগও করতে পারছেন না এবং একটা আদালত কিন্তু তার ডিক্রি জারি করেছে অ্যারেস্ট করার। এইটা একটা শিক্ষণীয় একদম শেষ মুহূর্তে এসে যারা অগণতান্ত্রিক শক্তি হিসাবে ক্ষমতায় আসতে চাই, থাকতে চাই, যেতে চাই, তাদের জন্য এখান থেকে একটা লার্নিং আসতেই পারে, বিশেষ করে এশিয়ান এরিয়ার মানুষের জন্য সেইটা। আর যে বিষয়, হ্যাঁ, তাহলে এবার একটু বাংলাদেশের কথা বলেন যে বাংলাদেশে আমরা আশাবাদী হতে পারি কোন কোন প্রেক্ষিতে? যারা এই মুহূর্তে দায়িত্বে আছেন তারা তো বলেছেন যে খুব সাম্প্রতিক ভবিষ্যতেই নির্বাচন হবে 1-2 বছরের মধ্যে। তবে সেটি হবে নো ডাউট, যেহেতু সাংবিধানিক যেসব বিষয় আছে সেগুলো তো মেনে চলতেই হয় যারাই আসলে। একটা বিষয় বলা যায় যে বাংলাদেশ নিয়ে কিন্তু এই মুহূর্তে যে আমাদের যেটাকে জেনারেশন জেড বলছি আমরা, তাই না, বা জেন জি বলছি, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে সমবেত হওয়া, তাদের ইচ্ছা শক্তির যে বিস্ফোরণ, যে প্রতিফলন, সেটি নিয়ে একটু একটা কথা বলতেই হবে যে আমাদেরকে কিন্তু একটু স্থির হতে হবে। অর্থাৎ আপনি যদি আমাকে বলেন তো এখনই মন্তব্য করার সুযোগ আসেনি, কারণ বিশ্ব ইতিহাসে দেখা গেছে যে সব বিপ্লবের পিছনেই একটা ইমোশন কাজ করে, বুঝলেন। এখন শেষমেশ সেই বিপ্লব বা সেই আন্দোলন তার পরিণতিতে যে আকাঙ্ক্ষা নিয়ে পরিচালিত হয়েছিল সেই ফলাফলটি নিজের ঘরে তুলতে পারবে কিনা, অধিকাংশ মুভমেন্টই সেই আন্দোলনটা নিজের ঘরে, সেই ফলাফলটি নিজের ঘরে তুলতে পারে নাই। তো এই জন্য এখনই সেই মন্তব্য করার মতো অবস্থা বাংলাদেশে, যদি আমি মুভমেন্ট নিয়ে বলি, এই যে মুভমেন্টটি হলো জেনারেশন জেড নিয়ে যে কথাটি হচ্ছে বা এই একটা জার্গন চালু হলো, তো সেটা একদিক দিয়ে ভালো এই যে আমরা কিন্তু আরেকটি বিষয়ের ভেতরে চলে গিয়েছিলাম এবং অনেকবার আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক ওটা লিখেছিল, এ নিয়ে কথাবার্তা সম্পাদকীয়, উপসম্পাদকীয় বা ফিচারও লিখেছে, আমি দেখেছিলাম যে লোনলি ক্রাউডেড, মানে আমি অনেক মানুষের মধ্যেই আছি কিন্তু আমি লোনলি ফিল করছি, কারোর সাথেই নেই। সেই জায়গাটায় একটা ঠিক বিপরীত অবস্থা তৈরি হয়েছে জেনারেশন জেড এর এই বিষয়টি দিয়ে। মানে তারা লোনলি ক্রাউডেড না, তারা ক্রাউডেড অ্যান্ড ইউনাইটেড। অর্থাৎ দে আর ভেরি মাচ নেটওয়ার্কড অ্যান্ড ইউনাইটেড। তো ফলে সেটা একটা ফোর্স হিসেবে কাজ করতে পেরেছে। এই বিষয়গুলি ঘটেছে। আর এমনি পলিটিক্স ব্যাপারটা অনেক আনপ্রেডিক্টেবল। এটা নিয়ে আমরা বিশেষ করে আমাদের মতো দেশে, কারণ যার ভূ রাজনৈতিক এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো ক্যাপাসিটি যেখানে 100% নেই, তখন সেই সব দেশের পলিটিক্স নিয়ে কোনো মন্তব্য করাটা খুব জটিল। এবং আমি বলবো হ্যাঁ, মন্তব্য না করাটা বেশি বুদ্ধিমানের কাজ। না, ঠিক আছে, পরিণতির দিকে যাবে, একটা ভালোর দিকে যাবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। ওকে, এখন বলেন যে আপনি সোশিও ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশে কোন কোন বিষয়ে আশাবাদী হতে পারেন? খুব ভালো হয় যে কথা আমরা পলিটিক্স কথাটা যদি বাইরেও রাখি, যারা আপনি একটা জিনিস খেয়াল করেন, এখন যারা হয়তো আছেন তারা একটা অরাজনৈতিক পরিবেশ থেকে এসেছেন, ভবিষ্যতে যারা আসবেন, যারাই আসুক, তারা কিন্তু আমাদের পরিচিত মুখ। যারাই আসুক, আপনি নির্বাচন হলে যারাই ক্ষমতায় আসুক, ক্ষমতায় বা দায়িত্বে আসুক, আমরা ক্ষমতা শব্দটা বাদ দেই, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আসবে, আপনি খেয়াল করুন তারা কিন্তু 100% আমাদের পরিচিত মুখ। আওয়ামী লীগের সমস্ত চেহারাই আমাদের মনে আছে, বিএনপি নেতৃবৃন্দে তাদেরকেও আমরা সবাইকেই চিনি। এখানে জামাত বলুন কিংবা জাতীয় পার্টি বলুন, সবাই মোরলেস পরিচিত, কিন্তু কারণ জেনারেশন জেড এর ভেতর থেকে তো তাদের মধ্যে কেউ সামনে আসছে না। তো ফলে পলিটিশিয়ানদের নিয়ে কোনো কিছু বলবার আমাদের প্রয়োজন নেই। আমরা মনে করি যে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে তার মধ্যে বড় হলো যে তথ্য বিভ্রাট বা বিভ্রান্তির ফলে জনগণের মধ্যে যে ধরনের একটা
আশা তৈরি করা হয়েছিল, তারা দেখতে পেল যে ভুল তথ্য দিয়ে তাদেরকে আসলে এই ধরনের একটি আশা বা প্রত্যাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এখন দেখছে যে আসলে তারা তো সেই একটা ব্যাকওয়ার্ডনেস এর ভেতরেই আছে, সেটা ইন রিলেশন টু ইকোনমি অর গ্লোবাল ইকোনমি অথবা ইন্টারনাল ইকোনমি, যাই বলুন না কেন। তার বড় প্রমাণ আপনি দেখছেন গত এক সপ্তাহ কিন্তু বাংলাদেশে ডলার ঘাটতি ব্যাপক, আবার যদিও রেমিটেন্স কিন্তু এখন অনেক ফ্লো হাই। এই দিকটা খুব ইঙ্গিত করা হয়েছে, বহুবারই কিন্তু ইঙ্গিত করা হয়েছে, অনেক টক শো হয়েছে এসব নিয়ে। যারা অল্পাদ্র লেখালেখি করে, খোদ আমারও এই নিয়ে একাধবার আমি পত্রিকায় লিখেছি, এমনকি আর্টিকেলও আছে যে বাংলাদেশের খুব বেশি নজর দেওয়া উচিত হলো জনশক্তির রপ্তানি করার দিকে, এবং তার জন্য ক্যাটাগরিক্যালি আমার জনশক্তিকে ভাগ করতে হবে এবং তার স্কিল ডেভেলপ করতে হবে। মানে মধ্যপ্রাচ্যে যদি হয় যে হোটেল কর্মীর মধ্যপ্রাচ্যের প্রয়োজন, আমি ধরে নিলাম নির্মাণ শ্রমিক প্রয়োজন মধ্যপ্রাচ্যে, তাই না? তাহলে আমি আনস্কিল্ড নির্মাণ শ্রমিক না পাঠিয়ে যদি ভাবি যে আমি সো কল্ড হয়তো স্কুল কলেজের সার্টিফিকেট নেই তার, কিন্তু আমি সেই নির্মাণ শ্রমিক পাঠাতে চাই, তাহলে এখানে ইন্টারনালি তাদের ডেভেলপ করে পাঠালে সেটা স্কিল্ড নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করবে। আমি যদি মনে করি যে ইউরোপে আমি নার্স দিয়ে ইউরোপটাকে ধরতে চাই, আপনি জানেন যে ফিলিপাইন তার টোটাল রেমিটেন্সের 90%-এরও বেশি বিশ্ব নার্সিং তার দখলে, সে তার নার্স দিয়ে নিয়ে আসে। ভারতের অভ্যন্তরে কেরালা সব থেকে ধনী রাজ্য, ভারতের সব থেকে বেশি মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডের নার্স আছে কেরালার, এবং কেরালার নার্স পৃথিবীর যে কোনো দেশ নিতে চাই, খেয়াল করেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওই নার্স তৈরি করতে পারে নাই, ওই নার্স আসাম তৈরি করতে পারে নাই, কিন্তু কেরালা পেরেছে। তাদের তো একই দেশ। এখন আমাদের দেশে কি অবস্থা? আমরা কিন্তু হিউজ রেমিটেন্স আনতে পারি শুধু নার্স দিয়েই, মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে। তাহলে তাদেরকে সেইভাবে একটা ডিজাইন করে যে আমি ইউরোপে এবার আমি 50,000 নার্স পাঠাতে চাই, তাহলে সেইভাবে তাদেরকে ডেভেলপ করে ইউরোপের ওইসব দেশের সাথে সংযোগী স্থাপন, বা মধ্যপ্রাচ্যে তো সব নার্সই বাইরের, আমাদের পশ্চিম এশিয়া যেটাকে ওয়াইসির মুসলিম বলাই, সেটাই। তো এই জায়গাটাই খুব গুরুত্ব দিলে বাংলাদেশ খুব তাড়াতাড়ি একটা অর্থনৈতিক শক্ত ভিত্তির উপরে দাঁড়াবে, যেখানে তার ইন্টারন্যাশনাল কম্পিটিশন কম, আর একটা হলো যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির মধ্যে পড়তে হবে কম। আমরা বুঝতে পারি না, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন, দায়িত্বে থাকেন, তারা এইগুলোকে মাথায় নেন না কেন। আমি আমার এই জনশক্তিটাকে আমি দায় হিসেবে কাঁধে নিয়ে বেড়াচ্ছি কেন? আমি কত প্রফেসর পাঠাবো আমেরিকায়, কত প্রফেসর পাঠাবো ইউরোপে, বা কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার পাঠাবো যে তারা আমার রেমিটেন্স দেবে? কারণ আমার তো এই সংখ্যাটা কম। আমার ইনসাইড কান্ট্রি ডাক্তার এবং পেশেন্টের রেশিও অত্যন্ত বাজে, অত্যন্ত বাজে। অর্থাৎ আমার অনেক ডাক্তার দরকার, তো আমি বাইরে আর ডাক্তার দেবো কি করে? তো এই জায়গাগুলো যদি এক্ষেত্রে একটু ভিন্ন অবজারভেশনও বলি, সেটা হচ্ছে আপনি যত উচ্চ শিক্ষিত লোক পাঠাবেন, সে কিন্তু রেমিটেন্স পাঠাবে তুলনামূলকভাবে কম। কারণ উচ্চশিক্ষিতরা ওই দেশে পা রাখার পর থেকে ডে ওয়ান থেকেই চিন্তা করে সেখানে তার সিটিজেনশিপ লাগবে, এবং সেখানে যে ক্যাটাগরিতে সে ইনভেস্ট করলে বা অন্য এক্সপেরিয়েন্স হলে ওখানে সিটিজেন হতে পারবে, তার মাথায় কিন্তু ওইটা থাকে। কিন্তু যখন আপনি স্বল্প শিক্ষিত লোকদের পাঠাবেন, তারা কিন্তু চেষ্টা করে 10 টাকা আয় করলে 7 টাকা দেশে পাঠাতে, নিজেরা বহু কষ্ট করে নিজের সকল প্রকার বিলাসিতা, শখ, এগুলোকে কোরবানি দিয়ে তারা কিন্তু এই অর্থ দেশে পাঠায়। এটা আমার অবজারভেশন। না শিওর, কোনো সন্দেহ নেই। আপনি ধরুন এই যে যেমন আমেরিকান ওই এক ডাক্তার সাহেব, উনি তো আমার সাথে একটা ডায়ালগে অংশ নিয়েছিলেন, যে উনি বললেন যে ওখানে একটা ডাক্তারের বেতন শুরুই হয় $15,000 দিয়ে। আপনি খেয়াল করুন। তা আমাদের কিন্তু এখন পাবলিক মেডিকেল কলেজ, বা আমাদের তো বেশ গোটা চারিক এখন আমরা মেডিকেল ইউনিভার্সিটিও দিয়েছে, তো পাবলিক মেডিকেল কলেজ এবং এতগুলোকে মানে সংখ্যায় বেশ একটা ভালো সংখ্যক এই মুহূর্তে আমাদের বেসরকারি মেডিকেল কলেজ আছে। তো সেখান থেকে ডাক্তার তৈরি করে আমেরিকান কারিকুলাম অনুযায়ী যদি তাদের এখানে কোর্সটা সম্পন্ন করা হয় এমবিবিএস এর পরে, আমেরিকান কারিকুলাম অনুযায়ী খুব সহজেই আপনি 2-5 হাজার ডাক্তার আপনি আমেরিকাতে পাঠাতে পারবেন, উনি বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারা সেটা একেবারেই জানে না।
আমি 2024 সালে একটা অভিজ্ঞতার মধ্যে পড়েছি, সেই অভিজ্ঞতাটা বলি আপনাকে। অ্যাঙ্গোলা এই মুহূর্তে সারা পৃথিবী থেকে লোকজন আসার জন্য তার নীতি উন্মুক্ত করে দিয়েছে অ্যাঙ্গোলা, এবং আফ্রিকার অ্যাঙ্গোলা দেশটি বেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, এবং তারা একটা যেটাকে বলেন একটা বুস্টিং ইকোনমির দিকে যাচ্ছে তারা। তো এখানে চীন চলে গেছে, অলরেডি চীন চলে গেছে, ইন্ডিয়াও চলে গেছে কিন্তু ওইখানে, এবং তাদের অধিকাংশ শিল্প কলকারখানা এখন তারাই তৈরি করছে। এখন বাংলাদেশিরা যখন যাওয়ার চেষ্টা করছে তখন দেখা যাচ্ছে যে অ্যাঙ্গোলার বাংলাদেশে কোনো এমবাসি নাই, আপনি খেয়াল করুন, দিল্লিতে আছে। আরো মজার ব্যাপার হলো অ্যাঙ্গোলাতে বাংলাদেশের কোনো মিশন নাই। মানে আমার একজন বললো এই ব্যাপার স্যার কি করবো, বললাম বাবা এর তো সমাধান নাই। বলছে যে আমাদের তো বেশ কিছু গিয়েছে, ওরা তো পশ্চিম এশিয়া থেকে ওইদিকে চলে গেছে, তা আমি তো অ্যাঙ্গোলায় যেতে চাই। কি হলো, এখন আফ্রিকার 4-5টা দেশ মিলে একটা আপনার ওখানে মিশন আছে, এবং আমি যদি আমার স্মৃতি বিভ্রান্ত না হয়, এবং সেই মিশনটা হলো কেনিয়াতে আছে, নাইরোবিতে। সে অ্যাঙ্গোলা দেখে, ওই ভদ্রলোক ওই রাষ্ট্রদূত অ্যাঙ্গোলা দেখেন। তারপরে উনি যখন অনলাইনে তার কাছে কাগজপত্র পাঠালেন, উনি বললেন এগুলো তো কবে পাঠাইছে, কি ব্যাপার, মানে রেগুলার অনলাইনে দেখেও না। শোনেন, রেগুলার অনলাইনে এগুলো দেখেও না। অর্থাৎ অ্যাঙ্গোলার কোনো একটি কোম্পানি, বহুজাতিক কোম্পানি তার চাকরি অফার করেছে, খেয়াল করুন। উনি তার কাগজপত্র ইয়ে করে যখন তাদের দিয়েছে, তো বলেছে যে এখানে আপনাদের মিশন কোথায়, সেই মিশন এই কাগজপত্র, মানে যে নিয়ম একটু দেখবে বা কোনো সার্টিফাই করবে, তারপরে তাকে নেবে। ফলে এখন দেখুন যে অ্যাঙ্গোলার একটা, আপনি অ্যাঙ্গোলার মতো দেশের আমরা ঢাকাতে একটা এমবাসি খোলাতে পারি নাই এই মুহূর্তে, এবং সেখানে স্যালারি কিন্তু অনেক হাই। আমি হয়তো ওনার স্যালারিটা বলছি না, অনেক হাই। মধ্যপ্রাচ্যের আমার মনে হয়েছে যে কোনো দেশের তুলনায় আফ্রিকার এইখানে, অর্থাৎ আফ্রিকায় কোন কোন দেশ এই মুহূর্তে জনশক্তি চাচ্ছে এবং আমি কোন রকমের দিতে পারি, সেই বিষয়ে আমাদের যে জনশক্তি রপ্তানি ব্যুরো যেটা আমাদের, হ্যাঁ বিএমইটি যেটা আছে আমাদের, তাদেরও অনেক নেগলিজেন্সি আছে। এগুলো সব আমলারা বসে থাকে, বেতন খাই, এই যে গাড়ি বাড়ি পাই, ব্যাপারটা এরকম। আর্জনেস নেই যে আমি আমার দেশের মানুষের কত দ্রুত কোন রাষ্ট্রে পাঠাতে পারি। এবং আরো দুর্ভাগ্যজনক হলো ওইসব জায়গায় যারা আমাদের রাষ্ট্রদূত থাকেন, লেবার অ্যাটাচে যারা আছেন, দে আর নট ভেরি মাচ পিপল সেন্সিটিভ। এটাকে একটা অপরচুনিটি হিসেবে তারা ওইসব জায়গায় যায়, গাড়ি নিয়ে ঘুরে ফেরে, এটা করে ওটা করে। এমনকি শ্রমিকরা মধ্যপ্রাচ্যে যখন আমাদের দুবাইয়ের মতো জায়গায়, বুঝলেন, এইখানেও শ্রমিকরা যখন ট্রাবলে পড়ে তখন কিন্তু ইনস্ট্যান্টলি তারা সেই এমন ব্যবস্থা নেয় না যাতে করে আমাদের শ্রমিকরা সুবিধাটা পেতে পারে। এই কথাটা তো লম্বা হলো আমাদের এই কারণে, সেটি হলো যে নতুন বছরে এই দিকে খুব দৃষ্টি দিলে আমি অন্তত খুশি হব। এর ওর কাছে হাত পেতে কত টাকা নেব। না, ট্রু। এই যে এমবাসির জটিলতা, এটা আমার এক্সপেরিয়েন্স আছে, কারণ আমি 2010 সালের দিকে যখন ডেনমার্কে যাওয়ার জন্য আবেদন করি, তখন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর একটা অফিস এটা ডিল করত। ফলশ্রুতিতে 5টা দেশের জন্য যখন একটা অফিস ডিল করে, তখন কিন্তু স্বভাবতই এই সকাল 7টায় গিয়ে অপেক্ষা করতে করতে হয়তো 2টায় সিরিয়াল পাওয়া যেত। একটা ছোট্ট বিষয় বলল যে এইটা তো আপনার ঠিক করে আনতে হবে, তাহলে ওই দিন শেষ, আর সিরিয়াল পাওয়া যায় না, এরকম জটিলতা ছিল। আবার স্লোভেনিয়ায় আমি থাকাকালে এমন হয়েছে যে কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছে সেখানে হায়ার স্টাডির, কিন্তু বাংলাদেশে তাদের কোনো অফিসই নাই। হ্যাঁ, ফলে ওখানে আমি যখন ইউনিভার্সিটির সাথে আলাপ করলাম, তারা বলল যে তোমরা তাকে পরামর্শ দাও ইন্ডিয়াতে এসে যেন আবেদনটা করে। তো এখন সেইটা করতে গেলে প্রথমে তাকে তো ইন্ডিয়ান ভিসা নিতে হবে, আরেক জটিলতা। ফলে এবং অনেক পয়সা খরচ হয়। পয়সাটা কিভাবে খরচ হয় বলি, আমার এক স্টুডেন্ট পোল্যান্ডে গেল, সে কিন্তু দিল্লিতে যে ওই যে ভিসা নিল, এবং সে প্রায় 1 মাস দিল্লিতে ছিল। শোনেন, এত জ্যাম, এত মানে ওখানে লম্বা। তখন ও আমাকে ফোন দিয়ে বললো ওরা আমার যে ফেলোশিপে গেছে 100% স্কলারশিপে, বললো ওরা যা স্কলারশিপ দিয়েছে আমাদের দিল্লিতে সেই টাকা সব চলে গেল। তাহলে আমি ঢাকায় 2-3 বার আপ ডাউন করেও তো এটা করতে পারছি না। তো এই যে জটিলতাগুলো, এইগুলো ওইসব কান্ট্রির সাথে কথা বললে, মানে এই উইংটা ওপেন হওয়া খুব দরকার। 25-এ কি আকাঙ্ক্ষা, আমি যদি বলবো যে অর্থনীতি আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলির উপরে নির্ভর করে টেকসই অর্থনীতি তৈরি করা খুব জটিল হয়ে যাবে। ট্রু। এবং সেখানে আমার মনে হয় যে এর সূচনাটা হওয়া উচিত আমাদের শিক্ষার সংস্কার দিয়ে। কারণ এই যে
ট্র্যাডিশনাল পদ্ধতিতে সবাইকে আমরা বিএ এমএ ডিগ্রি দিয়ে দিব, কিন্তু গোটা বিশ্বে যে জাতীয় জনশক্তির চাহিদা রয়েছে এই বিষয়ে মনোযোগ দিব না, তাহলে এটা আসলে যুগের পর যুগ আমাদের বোঝাই হয়ে যাবে এবং এইটা নানা ধরনের আপনার সোশিও ইকোনমিক কমপ্লেক্সিটি ক্রিয়েট করবে। না, আপনি তো গ্লোবালি তো আপনি একটা কম্পিটিশনে আছেন, আপনি আপনার এডুকেশনে কারিগরি এনেছেন, বেশ কিছু জায়গায় কারিগরি এসছে, কিন্তু কারিগরি শিক্ষা বর্ধিত করা হয়েছে, কিন্তু আপনি কিন্তু আবার সেখানে কোয়ালিটি কন্ট্রোল করছেন না। অর্থাৎ আমার একজন ওইখান থেকে আপনি ধরে নেন একটা কম্পিউটার টেকনোলজিস্ট আমি তৈরি করলাম, ইঞ্জিনিয়ার না, কম্পিউটারের টেকনোলজিস্ট তৈরি হলো, কিন্তু সে যখন আমার পাশের দেশের আরেকটা দেশের কম্পিউটার টেকনোলজিস্টের সাথে কম্পিট করছে, কম্পিটিশনে অংশ নিচ্ছে, তখন কিন্তু সে পিছিয়ে পড়ছে। ফলে একই সাথে আপনি যেটা বললেন যে এডুকেশনের সংস্কার করে ওই জায়গাগুলো ম্যাসিভলি আমাদের ইনক্লুডেড করা দরকার ইউথদের। আর সেকেন্ড হলো সাথে সাথে কিন্তু ওটিও করা দরকার, কোয়ালিটিটা খুব মেনটেন করা দরকার, কারণ সফটওয়্যার এই এরিয়াতে বা গ্লোবালি যে এখন যে ট্রেন্ড, সেই এরিয়াতে কিন্তু কম্পিটিশন করে নিজেরা টিকে থাকাটা নির্ভর করছে পুরোটাই আপনার কি ধরনের শিক্ষা এবং কতটা যোগ্যতম জনশক্তি আমরা তৈরি করতে পেরেছি তার উপরে। রাইট। তো এনিওয়ে, আমরা ইতিবাচক মনোভাব নিয়েই শেষ করি। আমরা অতীতে যে সকল জায়গায় মনোযোগ দিতে পারিনি বা দুর্বলতা রয়েছিল সেই বিষয়গুলো ওভারকাম করে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান নিয়ে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পথে যাত্রা করব এবং বিশ্ব যে প্রতিযোগিতামূলক পরিবেশ সেখানে একটা শক্তিশালী অবস্থান করে নেবে, এই প্রত্যাশা নিয়ে আমরা মনে হয় আজকের মতো শেষ করতে পারি। হ্যাঁ, শিওর, অবশ্যই আমরা মনে করি যে নতুন বছর শুভ হোক, সুন্দর হোক এবং সারা পৃথিবীর মানুষ ভালোভাবে থাকুক। আমরা আজ লক্ষ্য করেছি যে বাংলাদেশে অসংখ্য মানুষ, আবহাওয়া ভালো, ঠান্ডা পড়ছে, সারা দেশে ছড়িয়ে পড়েছে কিন্তু এই যে বছরের শেষ দিন উদযাপনের জন্য। এবং সবাই আমার ভালো লেগেছে, কেউ কেউ বলেছেন যে শুধু আমাদের মঙ্গল না, আমরা আমাদের দেশবাসীর মঙ্গল কামনা করি। এবং ওই যে জাতিসংঘের একটা স্লোগান আছে, নো ওয়ান লেফট বিহাইন্ড। রাইট। এখন আপনি কোনো 5 তারকায় বসে রাত 12টায় মোমবাতি প্রজ্বলন অথবা একটি উন্নততর একটা পরিবেশে বসে নতুন একটি বছর আসবে বলে আমরা প্রস্তুতি গ্রহণ করব, এটি যেমন হয়তো অনেকের জন্য সত্য, সাথে সাথে এটিও আমরা মাথায় রাখি যে এমন একটি দেশ বিনির্মিত হোক নতুন বছরে, যেখানে কোনো ব্যক্তি, কোনো মানুষই যেন এই শীতে রাস্তার পাশে শীতার্ত একজন মানুষ যার কোনো কিছুই নেই, সে যেন সেখানে পড়ে না থাকে, কোনো মানুষ যেন ক্ষুধায় রাত্রিটা যাপন না করে, এবং অতি অবশ্যই যেন মানুষজন অনেক বেশি হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সেন্সিবল হয় টুয়ার্ডস দ্য পুয়ার। এবং আমরা মনে করি যে তাহলে একটি সুন্দর দেশ তৈরি হয়েছে বলে আমরা তখন দাবি করতে পারবো। নতুন বছরে সেই প্রত্যাশা থাকবে সবার প্রতি, সব দাবি আমি ব্যক্তিগতভাবে রাজনীতিবিদদের কাছ থেকে প্রত্যাশা করি না বা করিও না, দাবি করি না। এখানে আমার আপনার দায়িত্ব আছে, সবাই মিলে যদি এমন একটি দেশ তৈরির আমরা কি বলি শপথ নেই, তাহলে 25 সাল আরো ভালো হবে 24 সাল থেকে, সেই প্রত্যাশা নিয়ে। এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ভিউয়ার্সদেরও বলি যে শুভ নববর্ষ এবং উজ্জ্বলতম আরেকটি বছর আসুক আমাদের জীবনে। না, থ্যাংক ইউ। আমরা শুধু নিজেদের ভালো বা কল্যাণ চাইবো না, সাথে আমাদের দেশ এমনকি সমগ্র মানবতার কল্যাণ হোক, সবার জন্য ভালো কিছু বয়ে আনুক নতুন বছর, সেই শুভকামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।